হাই, আমি রিমি। আজ এক্সপ্লেন করবো বাংলাদেশে একটি নাটক নিঃসন্তান। প্রথমে আমরা দেখি অন্তরা নামের একটি মেয়ে ফোনে তার বাবাকে বলছে যে বাবা, আমি সত্যি নিয়ে ঘর করতে পারবো না। আমার সন্তান হয় না বলে আমার স্বামী আবার বিয়ে করছে, এসব সম্ভব নয়, বাড়ি চলে আসছে, এই বলে সে ফোন কেটে দেয়। আর অন্তরার কথা শুনে সামনে সেটা বসে থাকা সাথী, যে তার জীবনে 50 বছর পেরিয়ে এসছে, তার নিজের জীবনের কথা তার মনে পড়ে। তার রিপোর্টে আসে যে সে মা হতে পারবে না। তার স্বামী তখন বলে যে তুমি মন খারাপ করো না, তুমি আর আমি মিলে আমাদের একটা সুখী সংসার, ঠিক আছে, আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট নেবো। এরপর অন্তরার সাথে সাথীর কথা শুরু হয় এবং সাথী নিজের জীবনের অভিজ্ঞতা তার সাথে শেয়ার করে। সাথী বলে যে মা, আমার জীবনের কথা তুমি শোনো, তাহলে হয়তো তুমি একটু বুঝতে পারবে। তখন সে তার নিজের জীবনের কথা বলে। 10 বছর সে আদিলের সাথে ব্রেক করেছে। এরপর তাদের ভালোবাসার বিয়ে, দুই পরিবার থেকে তাদের এই বিয়ে বেরিয়েছে। আদিল এবং তার সংসার 5 বছরের এবং তাদের জীবন বেশ ভালোই কাটছিল। সেই জীবনে কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু ছিল না, শুধু ছিল বসন্ত। হঠাৎই একদিন একটা ফোন আসে আদিলের বাড়ি থেকে এবং ফোনে তার মা নাকি অসুস্থ হয়েছে। এই শুনে তারা দুজনই তাড়াতাড়ি করে তাদের বাড়িতে ছুটে তাদের মাকে দেখতে। এরপরে দুজনই রেডি হয়ে বেরিয়ে পড়ে। বাড়িতে গিয়ে আদিল প্রথমে জিজ্ঞাসা করে যে মা কোথায়। এরপরে তার বৌদি এসে বলে যে মা ঘরে আছে, যাও তুমি দেখে আসো। এরপরে সাথী এবং আদিল তাদের মায়ের কাছে যায় এবং সাথে জিজ্ঞাসা করে মা আপনি কেমন আছেন। তখন সে কোনো কথা বলে না। আদিল তাকে বলে তুমি কিছু ফল কেটে নিয়ে আসো। দেয়ালে সে নিজের এবং আদিলের ছবিটা দেখে বেশ একটু ভালোই লাগে তার। এরপরে সে বাড়ির সবার সাথে দু একটা কথা বলে। দেখা যায় সবাই সাথীকে বেশ ভালোবাসে, সাথীও তার এই পরিবারকে খুব ভালোবাসে। কিন্তু চাকরি সূত্রে আদিল এবং সাথীকে দূরে অন্য শহরে থাকতে হয়। এরপরে আদিলের মা তাকে বলে যে বাবা, তোর চিন্তায় তো আমার রাতে ঘুমই হয় না, তোর বিয়ের 5 বছর হয়ে গেল, এখনো কোনো বাচ্চা হচ্ছে না, আমার তো ভালোই লাগে না। তখন আদিল বলে এর জন্যই তোমার শরীর খারাপ হলো, এর জন্য আমি এবারে আসতে চাই না, আসলেই তুমি বাচ্চা বাচ্চা এসব কথাবার্তা বলো। এরপরে তার মা বলে যে আমি একটা মেয়ে পছন্দ করেছি, তুই ওই মেয়েটাকে বিয়ে কর, কি আছে বল, তুই বিয়ে কর বাবা, তোদের একটা বাচ্চা হোক, আমি দেখে যাই সেই বাচ্চা। তখন আদিল বলে একটা বাচ্চা অ্যাডপ্ট নিয়ে নেবো। তখন তার মা বলে অন্যের বাচ্চা অন্যেরই থাকে, তোর নিজের বাচ্চা হবে এটা আমি চাই, তুই আমার কত ভালোবাসা। আদিল এসব কথা শুনে মায়ের সাথে ঝগড়াঝাটি করে সেখান থেকে চলে যায়। আর ফল কেটে নিয়ে আসার সময় দরজার কাছ থেকে সব কথাই সাথী শুনতে পায়। সাথীর মনটা বেশ খারাপ হয়ে যায়, আদিলও তা বুঝতে পারে। এরপর বাড়ি আসলে সাথীর রাতে ঘুম হয় না। সে সেই কথাই চিন্তা করে, যদি সত্যি আদিল আবার বিয়ে করে তাহলে তার কি হবে। সে তো আদিলকে কত ভালোবাসে, তার সবটুকু দিয়ে সে আদিলকে ভালোবাসে। এরপরে আদিলও ঘুমের মধ্যে তার বউকে জেগে যেতে দেখে হঠাৎ ঘুম ভেঙে তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, মাত্র রাখার কিসের চিন্তা। তখন সে যখন নিজের চিন্তার কথা প্রকাশ করে আদিল বলে তুই চিন্তা করো না, কোনো অবস্থাতেই আমি আর বিয়ে করবো না, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারি না। এই মুহূর্তেই তার শাশুড়ি কল আসে। তার শাশুড়ি তাকে ফোন করে এবং তখন সে শাশুড়ি শরীর কেমন আছে সব জিজ্ঞাসা করলে তার শাশুড়ি তাকে বলে যে তুমি কেন নেবো, তুমিও তো চাও বলো যে আদিলের একটু বংশ আমার প্রদীপটা হোক, আদিলের কি বংশ থাকতো না, তুমি বোঝাও আদিলকে, সে যেন আরো একটা বিয়ে করে। এই কথা শুনে তো সাথীর একেবারে মাথা খারাপ হয়ে যায়। কোনো বউয়ের পক্ষে কি সম্ভব তার স্বামীকে আবার বিয়ে দেওয়া, তার সে কথা বোঝাবে। এরপর আদিলকে তার দাদা, তার বৌদি, সবাই, তার মা এবং সাথীকেও সবাই মিলে বারবার ফোন করে ডেকে বিভিন্ন ভাবে বোঝাতে আরম্ভ করে। তাদের জীবনটা যেন নরকে পরিণত হয়ে যায়, তাদের জীবনের সুখ শান্তি গুলো উড়ে যায়। আর তখন অন্তরা বলে যে জানেন তো, আমার জীবনটা ঠিক আপনার মতনই, আমার স্বামী প্রথমে যায়নি, কিন্তু হয়তো পরিবারের জোরে আর এখন সেই নতুন মেয়েটিকে দেখেও সে ভুলে গেছে। এরপরে হঠাৎ একদিন হসপিটাল থেকে কল আসে, তাদের মা হসপিটালে ভর্তি। আদিলের দাদা বলে যে দেখ মা, তোর জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, ভালো করে খাচ্ছে না, ঘুমোচ্ছে না, এবার তোর জন্য তো মারা যাবে। আর আদিলের বৌদিও বোঝায় যে তুমি একটু আদিলকে বোঝাও, কি আছে, ও তো মেরাই তো পড়ে, একটা নামে ছোট্ট ফুটফুটে সন্তান আসবে, তুমিও তো তার বড় মা হবে বলো। এরপরে তাদের জীবন থেকে কিন্তু সুখ একেবারেই চলে যায় এবং পরিবারের বিভিন্ন দিক থেকে চাপ পড়তে থাকে।
আর সাথীর মনে হয় আদিল যেন তাকে ছেড়ে চলে যাবে। এরপর আদিল হঠাৎই একদিন এসে বলে যে পরিবারে এত চাপ পড়েছিল, মা খাচ্ছে না কিছু শুনে আমি সেই মেয়েটাকে বিয়ে করে নিয়েছি। এই কথা শুনে তো সাথীর একেবারে অবস্থা খারাপ। সে বুঝতে পারে হয়তো তার মা খাচ্ছে না এবং সে তার মাকে খুবই ভালোবাসে, সে দেখে বিয়ে করে নিয়েছে। ধীরে ধীরে সাথী দেখে আদিল যেন পাল্টে যাচ্ছে। আস্তে আস্তে সেই মেয়েটির সাথে ফোনে কথা বলছে, সেই মেয়েটির সাথে সারাক্ষণ পিছ মাঝে মাঝে সেই বাড়িতে চলে যায়। সে বুঝতে পারে ওটাও তার বউ, কিন্তু বুঝতে পারলেও সে তার স্বামীকে তার থেকে দূরে সরে যাওয়াটা তার সে মেনে নিতে পারে না। এবার হঠাৎই একদিন বেশ 6-7 মাস পরে আদিলের বউকে ফোন করে বলে যে আদিল কেমন ছেলে, হ্যাঁ ওর বউ এখানে প্রেগনেন্ট, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর আদিল আসছে না। এই কথা শুনে সে একেবারে চমকে যায় যে নতুন বউ প্রেগনেন্ট। তখন সে আদিলকে জিজ্ঞাসা করে যে কথা আমাকে কেন বলো। তখন আদিল তাকে বলে যে তুমি কষ্ট হতে, সে সত্যি কষ্ট হয়, কেননা যদি তার স্বামী বলতো তাহলে হয়তো সে কষ্ট কমই পেত। এরপরে সে বলে যে এরপরে আদিলের যখন বাচ্চা হয় আমি হসপিটালে যাই জানো তো দেখতে, আর আদিলের মুখে হাসি দেখে আমার আসলে এক মুহূর্তের জন্য ভালো লাগে। বলবো তোমাকে সেই দৃশ্য। আদিল সেই ছোট্ট ফুটফুটে বাবুটাকে কোলে নিয়ে খুব হাসে। দূর থেকে দেখে আদিলের হাসি সে পরিবারের ভালো লাগে, কিন্তু কোথাও যেন আমার মনটা একেবারে ভেঙে চুরে যন্ত্রণায় এক হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে ধীরে ধীরে আদিলের মন থেকে আমি প্রায় বেরিয়ে গেছি এবং এই পরিবারের কেউ না, শুধু একটা বোঝা হয়ে রয়েছে। তাও যেহেতু আমি আদিলকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি, তাই সরে যেতে পারছিলাম না। এরপর শুরু হয় আদিল ওই বাসাতেই থাকতো আর আমার অপেক্ষা। পথের দিকে আমি যেয়ে রাতের পর রাতে যদি বা আসতো তাহলে আমার সাথে আর খেতো না, আগে উঠে চলে যেত। আমার সাথে এক বিছানায় সে আর শুতো না, সবাই সারা রাতটা শুয়ে কাটিয়ে দিত। মাসে হয়তো আসতো একবার বা নাও আসতো। এইভাবেই আমার একাকিত্বের দিন শুরু হয়। আর আসলেও তার সেই বউ ফোন করতো, তার বাবাকে দেখাতো। আমি বুঝতে পারি যে আমি একেবারে এদের পরিবারের বাইরে চলে গেছি, আমি এদের কাছে বোঝা হয়ে গেছি। কিন্তু বুঝতে পারলেও কি করবো, একদিন হঠাৎ করে ওই বাড়িতে চলে যাই। আবার একটু বাচ্চাটাকে দেখতে হয়। আদিল প্রায় 1 মাস ধরে আসছিল না, আমার কলও তুলছিল না, তাই আদিলকেও একটু দেখতে চাই। এরপরে যে দেয়ালে আমাদের ছবি ছিল সেই দেয়ালে তার বউ, নতুন বউ আর আদিলের ছবি দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। পরে আদিলের বৌদি আসে আর বলে যে তুমি এসছো, ঠিক আছে বসো, আমি মাকে ডাকছি। আমি চারিদিকে তাকাই, কিন্তু আমার নিজের রুমে ঢুকতে পাই না, কারণ সেখানে আছে নতুন বউ আর আদিল। কি করে বা ঢুকবো? তাই আমি সবাই বাইরে ডাইনিং এ বসে পড়ি। আমি আমার ভাইয়ের সাথে কথা বললে যে আগে আমাকে নিজের বোনের মতন দেখতো, সে আমাকে একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে আমার শাশুড়ি আসে এবং বলে হঠাৎ তুমি এখানে এসছো। তখন সে বলে যে আপনার শরীর কেমন আছে, আপনারা কেমন আছেন তাই দেখতে এই বাড়িতে এলাম। তারপরে আদিল আসে, কিন্তু আমার পাশে বসে, একটু দূরে গিয়ে বসে আর বলে যে তুমি এখানে, যেন তারা কেউ এক্সপেক্টই করেনি যে আমি আসবো। এরপরে দেখি তাদের বাবু আসলে, তারা যেন সে বাবুকে নিয়ে একদম নিজেদের আলাদা পরিবারে যায়। আমি যেন পরিবারের একজন বাইরে, আমি বুঝতে পারি। আর আমি দেখি সেদিন আমার স্বামীর চোখে যাকে 10 বছর ভালোবেসেছি, 5 বছরের সংসার আমাদের, তার চোখে আমার জন্য এক চিনতেও জায়গা নেই। যে আমাকে নিজের হাতে খাইয়ে দিত, কত ভালোবাসতো, এসব দেখে আমি আর সেদিন চোখে চোখ ধরে রাখতে পারি না। আমি সেখান থেকে খুব তাড়াতাড়ি উঠে চলে আসি জানো তো। আর আসার সময় আদিলকেও আমি বলি যে আদিল তুমি একবার ওই বাসাতে যেও, তোমার সাথে কথা আছে। আদিল বলে যে ঠিক আছে যাবো, খানে তুমি এখন তাহলে যাও। এরপরে সবকিছু একা একাই করতাম। আদিলকে ফোন দিলেও সে ফোন ধরতো না, ফোন সে কেটে দিত। এরপরে দিনের পর দিন এরকম কাটতে কাটতে আমি মানসিক অবসাদে ভুগি। হঠাৎ একদিন আদিল আসলে, আমি তখন বলি যে আদিল এইভাবে কতদিন কাটবে, আমিও তো একটা মানুষ বলো, আমারও তো কাউকে চাই সঙ্গী। তুমি আসছো না, তুমি ওই বাড়িতেই থাকো, আমি কি করে থাকি বলো তো? তুমি যদি আমার থেকে একটুখানি খেয়াল রাখতে সামান্য, তাহলেও তো হতো। আমি সেদিনকার খুব রেগে যাই আর খুব বলি, আমার মনের কষ্ট সেদিনকার সব প্রকাশ করে বলি আদিলকে। আর শেষ আদিলের চোখে কিন্তু আমার এই কষ্টের সামান্য অনুভূতি আর দেখতে পাই না। শেষে সে একটু নাটক করেই আমাকে বলে যে তুমি কান্না করো না। আমি কি করবো বলো? তখন আদিলকে আমি বলি তুমি তাহলে আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না এই যন্ত্রণায়। সে আমার সাথে নাটক করে আমাকে জড়িয়ে ধরে, আমি সবই বুঝতে পারি, কিন্তু কি করবো? এরপরে আর কি কিছুদিন পর আমার কাছে আসে ডিভোর্স পেপার। ভাবি যে মন থেকে
বের করে দিয়েছে, তখন তার বাড়ি জীবন থেকে বেরিয়ে যাওয়াটাই হবে, এরপরে সই করে দিই। এই কথা শুনে অন্তরা বেশ কাঁদতে থাকে। সে বুঝতে পারে যে সে একা নয় এই পৃথিবীতে। মেয়েদের যদি বাচ্চা না হয়, যতই তুমি তোমার স্বামীকে ভালোবাসো, যতই সব ঢেলে দাও, তারা ছেড়ে দিতে একটু মনে করে। তখন সে বলে সে সারা জীবনের জন্য একবারও আমার খোঁজ নেয়নি। কত কিছু হয়েছে, আমি আমার বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছি, আর সেটা দিয়ে মোটামুটি আমার চলে যায় স্বাচ্ছন্দ্যে। তারপরে সে বলে যে আমার সেই মানুষটা নিজে পূর্ণতা পেতে আমাকে সারা জীবনের একলা হওয়ার ভাগ্য দিয়ে গেছে, যেন এটাই আমার দুঃখ। সে একবার আমার খোঁজ নেয়নি। ছেলে মেয়ে হতো না ঠিক আছে, সে যদি আমার একটু খেয়াল রাখতো, হয়তো একটু বন্ধুর মতন যদি থাকতো, মাঝে মাঝে আমার খোঁজ নিত, ফোন ধরতো, কথা বলতো, একটু আমার মনটা বুঝতো যে আমারও কষ্ট হয়, সে তো তার আনন্দ পেয়ে গেছে ছেলে মেয়ে পরিবার, তাহলে হয়তো থাকতো। তারপরে সে জিজ্ঞাসা করে যে আপনি বিয়ে করলেন না কেন? তখন সে বলে যে আদিল এখনো আমার মনের মধ্যে আছে, জানো তো, তাই করতে পারি। এরপরে স্টেশন আসলে তারা নেমে পড়ে এবং অন্তরা নামলে অন্তরা নিজের বাবাকে খোঁজ করতে থাকে। স্টেশনে যে রাত আসার কথা ছিল। এরপরে সাথে বলে আমি আসছি, এই সময় অন্তরার বাবা অন্তরাকে ডাক দেয়। মা অন্তরা ডাক দিতেই সাথে তেমন চমকে ওঠে। সে ঘুরে তাকিয়ে দেখে যে তার স্বামী। আসলে অন্তরা হচ্ছে তার স্বামীর যে দ্বিতীয় পক্ষের অন্তরা থমকে দাঁড়িয়ে থাকে। তখন সাথী থমকে দাঁড়িয়ে থাকতে তখন অন্তরা বলে যে বাবা, এই আন্টির সাথে কত কথা বলেছি জানো তো। তখন সাথী সেখান থেকে বিদায় নিয়ে সরে পড়ে। আসলে জীবনে যে অধ্যায়গুলো থেকে আমরা পালাতে চাই, সেই অধ্যায়গুলোই যেন আমাদের আরো জড়িয়ে ধরে। এরপরে সাথী তার বাবাকে বলে আমার থেকেও জানো তো বাবা, এই আন্টির জীবনটা আরো দুঃখের। এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক করবেন।